স্যার শোনা যাচ্ছে না স্যার? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মাইক্রোফোন মিউট আছে স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পাইপলাইনিং কনসেপ্টটা দেখব। এই, বলতেছে যে পাইপলাইনিং ইজ এ ওয়ে অফ অর্গানাইজিং কনকারেন্ট অ্যাক্টিভিটি ইন এ কম্পিউটার সিস্টেম। পাইপলাইনিং হচ্ছে একটা ওয়ে যেখানে হচ্ছে কনকারেন্টলি অনেকগুলো অ্যাক্টিভিটি এট এ টাইম যেন রান হয়, এটা অর্গানাইজ করা হয়। The basic idea is to do tasks previously that will be needed in future. It will be done previously, not to keep any task performing part of a computer idle. মেইন কনসেপ্ট হচ্ছে যে যে জিনিসটা পরে লাগবে ওটা আগেই করে রাখা, যেন কম্পিউটারের কোনো একটা ইউনিটও আইডল না থাকে। To achieve high performance is the main objective of pipelining in modern computer. তাহলে হাই পারফরমেন্স যেন পাওয়া যায়, এটি হচ্ছে মেইন অবজেক্টিভ পাইপলাইনিং এর। তার মানে হলো সেটা হচ্ছে এমন যে তোমার হচ্ছে যখন এক্সিকিউশন হচ্ছে কোন একটা ইনস্ট্রাকশন, ওই সময় কি করবে, আরেকটা ইনস্ট্রাকশনকে যখন ফেচ ইউনিটটা কিন্তু ওই সময় স্টপ থাকে, তাই না? কোন ইনস্ট্রাকশনকে ফেচ করা হয় না। আর এক্সিকিউশনের সময় কিন্তু কোনো ফেচ দরকার হয় না, তাই না? কোনো অপারেন্ড যখন সব নিয়ে আসা হয়, ডিকোড করা হয়, তারপরে তো এক্সিকিউশনে যাওয়া হয়, তাই না? মেইন অপারেশনটা করা হয়, তখন কিন্তু ফেচ ইউনিটটা আইডল থাকে। ওই সময় হচ্ছে যদি আমরা একটা ইনস্ট্রাকশন ফেচ করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এরপরে যখন এক্সিকিউশন শেষ হবে সাথে সাথে আমি আরেকটা ইনস্ট্রাকশন দিতে পারবো এক্সিকিউশনের জন্য। এভাবে হচ্ছে আগে পরে যেটা দরকার এটা আগেই নিয়ে করে ফেলা হয়, যেন কোনো একটা ইউনিটও আইডল না থাকে কম্পিউটারের। এভাবে হয়, এভাবে কি হয়, এভাবে হচ্ছে কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি পায়।
There are many ways to improve the speed of execution of a program. অনেক ভাবে হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম এক্সিকিউশনের স্পিড বাড়ানো যায়। To use faster circuit technology to build the processor and the main memory. Faster circuit technology ইউজ করে হলো প্রসেসর এবং মেমোরি বিল্ড করা বানানো। To arrange the hardware so that more than one instructions can be performed at the same time. আরেকটা হইতে পারে হার্ডওয়্যারকে এমন ভাবে অ্যারেঞ্জ করা যেন হচ্ছে এট এ টাইম মোর দেন ওয়ান ইনস্ট্রাকশন কি করা যায়, এক্সিকিউশন করা যায় at the same time. So the number of operations performed per second is increased, but the time required is only the time needed to perform one operation. তাহলে কি হবে, তাহলে আমার হচ্ছে প্রতি সেকেন্ডে হলো নাম্বার অফ অপারেশনের পরিমাণ বেড়ে যাবে এবং the time required is only as time needed to perform one operation. আর একটা অপারেশনে যতটুকু টাইম লাগে ততটুকু টাইমের ভিতরে আমরা হলো মোর দেন ওয়ান অপারেশন আমরা করতে পারবো। দিস ওয়ে ইজ কল্ড পাইপলাইনিং। এটাকে বলা হচ্ছে পাইপলাইনিং, যে আমার হার্ডওয়্যারকে আমি এমন ভাবে অ্যারেঞ্জ করব যেন হচ্ছে এট এ টাইম মোর দেন ওয়ান অপারেশন আমরা করতে পারি। The idea of implementing pipelining, the execution of program is divided into two steps. এটা আসলে টু স্টেপস না, শুরু দেখাচ্ছে দুইটা স্টেপ, এরপর দেখবো আমরা চারটা স্টেপ আসলে। এই দুইটা স্টেপে যদি আমরা ভেঙে ফেলি একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশনকে, একটা হলো ফেচ ইউনিট আর হচ্ছে এক্সিকিউশন ইউনিট। ফর ইনস্ট্রাকশন I, let fi and ei refer to the fetching and execution step. যদি i তম ইনস্ট্রাকশন হয় তাহলে আমরা ধরে নিই fi হচ্ছে i তম ইনস্ট্রাকশন হলো ফেচিং আর ei হচ্ছে i তম ইনস্ট্রাকশন হলো এক্সিকিউশন step. Execution of a program consists of a sequence of fetch and execute steps. তাহলে একটা প্রোগ্রামে হলো এই সিকোয়েন্স অফ কি থাকবে, ফেচ এবং এক্সিকিউট স্টেপ থাকবে। কারণ হচ্ছে কি একটা তো ইনস্ট্রাকশন না, অনেক ইনস্ট্রাকশন আছে, তো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে ফেচ আর এক্সিকিউশন আছে, তাই না? তাহলে অনেকগুলো সিকোয়েন্স অফ ফেচ আর এক্সিকিউট স্টেপস থাকবে। তাহলে দেখো, তাহলে I1, F1, E1, I2 যদি আমরা সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন ক্ষেত্রে চিন্তা করি, যদি সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হয় তাহলে যে আমরা এই নম্বর ফিগারটা দেখো, এগুলো হলো যে একটা ফেচ একটা এক্সিকিউশন। তাহলে I1 শেষ, I2 ফেচ, F2 E2, তাহলে I2 ও এক্সিকিউশন শেষ, এরপর হচ্ছে F3 E3, তারপর 3 নম্বর ইনস্ট্রাকশনের এক্সিকিউশনের শেষ। এইভাবে হলো সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হয়। আর যদি পাইপলাইনিং করি, পাইপলাইনিং এর প্রত্যেকটা ইউনিটের দুটো ইউনিটের মাঝখানে হলো একটা করে কি থাকে, পাইপ বা হচ্ছে একটা বাফার থাকে, ইন্টারস্টেজ বাফার, একটা করে কি থাকে, একটা বাফার থাকে। তাহলে কি হয়, এই ইনস্ট্রাকশন ইউনিট হচ্ছে ফেচ ইউনিট হচ্ছে এই ফেচ করে ইন্টারস্টেজ বাফারে হলো ইনস্ট্রাকশনটা রেখে দিবে। এক্সিকিউশন ইউনিট হলো যখন তার এক্সিকিউশন শেষ হবে একটা ইনস্ট্রাকশন, সে পরের ইনস্ট্রাকশন ইনফরমেশন গুলো অপারেন্ড তারপর কি অপারেশন সব হলো এই বাফার থেকে, B1 বাফার থেকে নিবে। তাহলে কি হবে দেখো, তাহলে যখন F1 হবে, F1 হওয়ার পর যখন E1 এ যাবে তখন কিন্তু E1 এক্সিকিউশন হচ্ছে। এই টাইমের ভিতরে কি করবে, 2 নম্বর ইনস্ট্রাকশনটা ফেচ করে এই বাফার B1 এ রাখবে। তার মানে হলো যখন E1 হচ্ছে তখন F2 হবে। এট টাইম দুটো অপারেশন হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে আবার ফেচও হচ্ছে। আবার যখন F2 শেষ তখন কি এই বাফারে হলো পরের ইনস্ট্রাকশনটার অপারেন্ড অপারেটর সব আছে এখানে। তাহলে এখান থেকে এক্সিকিউশন ইউনিট নিয়ে
এক্সিকিউট করবে E2, যখন E2 এক্সিকিউশন করবে তখন কি, তখন F3 আবার ফেচ হবে, তার মানে 3 নম্বর ইনস্ট্রাকশনটা ফেচ হবে, ফেচ হয়ে যখন হলো এটা বাফারে রাখবে তখন E3 হবে। তাহলে দেখো যদি 4টা ক্লক সাইকেল লাগে এই 3টা ইনস্ট্রাকশনের জন্য, আর যদি সিকোয়েন্সিয়াল হতো তাহলে দেখো কয়টা ক্লক সাইকেল লাগে, 6টা ক্লক সাইকেল লাগে, তার মানে হলো এখানে এক্সিকিউশনটা ফাস্ট হচ্ছে, তাই না? যদি সিকোয়েন্সিয়াল হয় তাহলে আমার যদি প্রত্যেকটা ফেচ এবং এক্সিকিউশনকে আমরা এক ক্লক সাইকেল করে ধরি তাহলে আমার হচ্ছে 6টা ক্লক সাইকেল লাগবে। আর যদি পাইপলাইন এক্সিকিউশন হয় সেক্ষেত্রে আমার 4টা হলো আমার কি লাগতেছে, ক্লক সাইকেল লাগতেছে, তার মানে হলো এখানে পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে। এখন যদি আমরা হলো এটাকে আরো, এখানে আমার দুইটা স্টেজ আমরা ইউজ করেছি, দুইটা স্টেপ আমরা ইউজ করেছি, একটা হলো ফেচ আর হলো এক্সিকিউশন। যদি আমরা এইভাবে নাম্বার স্টেপ বাড়াই তাহলে আমার হলো কনকারেন্সিও বাড়বে, তাহলে দেখবো যে পারফরমেন্স আমার আরো বেটার হবে সিকোয়েন্সিয়াল আছে। তাহলে এখানে এটাই বলছে, দেখো কনসিডার এ কম্পিউটার হ্যাজ টু সেপারেট ইউনিটস, ফেচিং ইউনিট for fetching an instruction, execution unit for executing that instruction. After fetching the instruction, it is deposited to an intermediate storage buffer B1. This buffer makes the fetching unit free. এই বাফারটাকে কি করে ফেচিং ইউনিটকে ফ্রি করে দেয়, কারণ হচ্ছে কি যেহেতু ফেচিং ইউনিট ফেচ করার পরে তার তার যে ইনস্ট্রাকশনটা এটা বাফারে রেখে দিচ্ছে, তারপর কি ফেচিং ইউনিট ফ্রি না, এখন সে চাইলে আবার কি করতে পারবে, নতুন আরেকটা ইনস্ট্রাকশন করে নিয়ে আসতে পারবে, so that it can fetch the next instruction and also enables the execution unit to perform its operation. এবং কি করে এক্সিকিউশন ইউনিটকে কি করে এনেবল করে যে সে যেন তার অপারেশনটা করতে পারে, যেহেতু এটা বাফারে আছে, বাফার থেকে নিয়ে সে এখন অপারেশনটা করতে পারে। We assume that both the source and destination of the data are extracted from the instruction inside the execution unit block. এখানে আমরা ধরে নিচ্ছি যে এক্সিকিউশনের জন্য যে তোমার হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন যে এক্সট্রাক্ট করতে হয় এটা এক্সিকিউশন ইউনিটের ভিতরেই হবে। The results execution are deposited in the destination location specified by the instruction. এবং রেজাল্টটা হচ্ছে ইনস্ট্রাকশনের যে বলা থাকবে ডেস্টিনেশন লোকেশন ওখানে স্টোর হবে। The computer is controlled by a clock whose period is such that the fetch and execution steps of an instruction can be completed in one clock cycle. এখানে আমরা ধরে নিচ্ছি যে ক্লকটাকে এমন ভাবেই করা হয়েছে যে ফেচ এবং এক্সিকিউশন স্টেপের জন্য ক্লকের পিরিয়ডটা এমন ভাবে ধরা হয়েছে যেন 1 ক্লক সাইকেল লাগে। The above arrangement of pipelining is called two-stage pipelining. যে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম এটা টু স্টেজ পাইপলাইনিং, মানে এখানে দুটো স্টেজ আছে, একটা হলো ফেচ আর হলো এক্সিকিউশন। Because the execution of instruction is divided into two stages where within each stage two consecutive different steps of execution of instruction happens. এখানে হলো দুইটা consecutive different instruction কে করা যায়, এক্সিকিউট করা যায় at a time. The new result of one stage execution is loaded into the intermediate buffer at the end of each clock cycle. নতুন একটা স্টেজ মানে একটা স্টেজের রেজাল্টকে একটা ইন্টারমিডিয়েট বাফারে রাখা হয় at the end of each clock cycle এর শেষে। Another idea of pipelining, আরেকটা আইডিয়া হচ্ছে যে চার ভাগে ইনস্ট্রাকশনকে চারটা স্টেজে ভাগ করা। একটা হলো ফেচ, read the instruction from the memory, আর হচ্ছে decode the instruction what is it, and fetch the source operand. তাহলে ডিকোডের ভিতর কি হবে, একটা ইনস্ট্রাকশনের ভিতর কি আছে এটাকে ডিকোড করে ফেলা, and fetch the source operand, এবং সোর্স অপারেন্ড গুলোকে
নিয়ে আসা। আর এক্সিকিউট স্টেজে কি হবে, পারফর্ম দ্য অপারেশন স্পেসিফাইড বাই দ্য ইনস্ট্রাকশন। আর হচ্ছে রাইট স্টোর দ্য রেজাল্ট ইন দ্য ডেস্টিনেশন লোকেশন, এবং যে রেজাল্টটা হলো অপারেশন করার পরে ওই রেজাল্টটা হচ্ছে ডেস্টিনেশন লোকেশনে রাখা, এটা হচ্ছে রাইট স্টেজে হবে। মানে 4টা স্টেজ। In this arrangement, execution of 4 separate instruction progress at the same time. তাহলে এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেপারেট 4টা ইনস্ট্রাকশন হলো এট এ টাইম হলো রান হবে। So 4 distinct hardware units are needed at the same time. At the same time হলো 4টা distinct hardware unit লাগবে। These units are capable of performing their tasks simultaneously, এবং এই যে ইউনিটগুলো আছে 4টা ইউনিট তার এট এ টাইম তাদের কাজ করতে পারে simultaneously. These units do not interfere with one another task. তাহলে এখানে হলো একটা ইউনিট আর একটা ইউনিটের কোনো কাজে ইন্টারফেয়ার করবে না। তাহলে এই হার্ডওয়্যার অর্গানাইজেশনটা হচ্ছে এরকম। তাহলে এখানে 4টা হলো আমার এখানে স্টেজ, আর প্রত্যেকটা স্টেজের ভিতরে ইন্টার স্টেজ বাফার থাকবে প্রতি 2টা স্টেজের মাঝখানে। 3টা বাফার থাকবে B1 B2 B3। তাহলে ফেচ ইনস্ট্রাকশন, ফেচ ইউনিট এবং হচ্ছে ডিকোড এর মাঝখানে একটা বাফার হচ্ছে B1। তাহলে ফেচ করার পরে ফেচ ইউনিট ফেচ করার পরে ইনস্ট্রাকশনটাকে B1 এ রাখবে। তারপর হচ্ছে ডিকোড স্টেজ কি হবে, সে হলো ওই ইনস্ট্রাকশনটা B1 থেকে নিয়ে ডিকোড করে সোর্স অপারেন্ডগুলো ফেচ করে তারপরে এগুলো রাখবে হচ্ছে B2 তে, এই ইনফরমেশন গুলো রাখবে। আর এক্সিকিউট স্টেজ কি করবে, সে হলো B2 থেকে সোর্স অপারেন্ড এবং অপারেটর নিয়ে সে কি করবে, অ্যাকচুয়াল অপারেশনটা করবে। করার পর রেজাল্টটা রাখবে B3 তে। B3 থেকে রাইট স্টেজ কি করবে, রেজাল্টটাকে নিয়ে রাইট করবে ডেস্টিনেশন লোকেশনে। তাহলে দেখো এইভাবে হলো কাজ হবে। তাহলে দেখো যখন F1 ফেচ হচ্ছে F1, এরপর যখন D1 এ যাচ্ছে তখন কিন্তু ফেচ ইউনিট ফ্রি হয়ে যাচ্ছে, তার তখন হচ্ছে F2 হবে। তার মানে হচ্ছে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা ফেচ করে নিয়ে আসবে D1 এর সময় F2। D1 শেষ হওয়ার পরে E1 এ যখন যাবে তখন ডিকোড ইউনিট আবার ফ্রি। তখন কি, যেহেতু F2 আমার চলে আসছে, F2 শেষ, তার মানে হলো 2 নম্বর ইনস্ট্রাকশনটা ফেচ শেষ হয়েছে, তাহলে এটা ডিকোড হবে D2 হবে। যখন E1 হবে তখন D2 হবে। E1 এর পরে যখন W1 এ যাবে তখন কি এক্সিকিউশন ইউনিট ফ্রি হয়েছে, তখন হলো E2 হবে। সেকেন্ড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। যখন সেকেন্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, যখন D2 হচ্ছে তখন কিন্তু আবার F3 হচ্ছে, কারণ হচ্ছে তখন ফেচ ইউনিটটা ফ্রি হয়ে গেছে। এবার যখন E2 হচ্ছে তখন আবার D3 হচ্ছে, যখন D3 হচ্ছে তখন F4 হচ্ছে। এবার বুঝতে পারতেছো তো যে হলো সিকোয়েন্সিয়ালি মানে কনকারেন্টলি 4টা ইনস্ট্রাকশন রান হচ্ছে। তাহলে এভাবে দেখো যে দেখো এখানে আমার এখানে 4টা ইনস্ট্রাকশন, যেহেতু 4টা স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে 1 ক্লক সেকেন্ড লাগে, তাহলে যদি আমরা সিকোয়েন্সিয়ালি রান করতাম তাহলে আমার কতগুলো ক্লক সেকেন্ড লাগতো, 4টার জন্য হচ্ছে 16টা ক্লক সেকেন্ড লাগলো। এখানে আমাদের হচ্ছে 7টা ক্লক সেকেন্ডে কিন্তু হয়ে যাচ্ছে। ষোলোটা তার মানে কিভাবে লাগবে? হ্যাঁ বলো বলো। স্যার 4টার জন্য 16টা, স্যার এটা কি? 4টার জন্য 16টা না, ধরো F1 D1 E1 W1 এটা শেষ হতো যদি সিকোয়েন্সিয়াল হতো, তারপর হচ্ছে শুরু হতো F2 D2 E2 W2, এরপর হচ্ছে আবার F3 D3 E3 W3 সিকোয়েন্সিয়ালি, মানে হলো সিরিয়ালি হয়েছে। স্যার F মানে ইনস্ট্রাকশন 1 এর সব শেষ, F1 D1 E1 W1 সব শেষ, তারপরে শুরু হইতো F2 D2 E2 W2 এই সব শেষ, তারপরে হচ্ছে কি F3 D3 E3 W3 শেষ, তারপরে F4 D4 E4 W4
এই সবগুলো তুমি যদি সিরিয়ালে সাজাও তাহলে ক্লক সাইকেল লাগবে? 16টা ক্লক সাইকেল লাগবে। 16টা। আর যখন আমরা এই পাইপলাইনিং ইউজ করতেছি আমার তখন হচ্ছে 7টা ক্লক সাইকেলেই কিন্তু আমার 4টা ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ হয়ে যাচ্ছে। তাই সিকোয়েন্সিয়ালের তুলনায় কনকারেন্ট এক্সিকিউশনে হচ্ছে আমার অর্ধেকের কম লাগতেছে আমার, তাই না? এক্সিকিউশন টাইম অর্ধেকেরও কম হয়ে যাচ্ছে। Information is passed from one unit to another through storage buffer. এই বাফারের মাধ্যমে হলো একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে হচ্ছে ইনফরমেশন পাস হচ্ছে, তাই না? এফ এবং ই এর মাঝখানে একটা বাফার আছে, তাহলে এফ হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করে, সরি এফ আর ডি এর মাঝখানে একটা বাফার আছে বি1, তাই ফেচ ইউনিট ফেচ করে বি1 এ রাখছে, বি1 থেকে হলো ডিকোড ইউনিট হচ্ছে এখান থেকে হলো ইনস্ট্রাকশন নিয়ে ডিকোড করতেছে। তার মানে হলো ইনফরমেশন পাস হচ্ছে কিন্তু তাদের যে দুটা ইউনিটের মাঝখানে যে একটা স্টোরেজ বাফার আছে ওইটার মাধ্যমে। As the execution of one instruction progresses through the pipelining, all the information needed for the next stages are passed. এখানে বাফার গুলোর ই দিছে, এক্সপ্লেনেশন দিছে। B1 holds the instruction fetched by fetch unit. B2 holds the decoded instruction, that is specification of instruction. What is to be done with the instruction also holds the source operands and the location of the result of the instruction. B3 তে থাকে হচ্ছে result of the instruction and its destination. Each stage in pipelining is expected to be completed in one clock cycle, so the clock period should be long enough to complete the task in any stage. If different units of pipelining task takes different amount of time, then the clock period must be long enough to complete the task by the slowest unit. Then the first unit will remain idle sometime. But the pipelining gives the best performance if the task performed by each stage is completed within nearly the same amount of time. This is specifically important when a situation comes where we need to fetch an instruction from main memory. Because fetching any information from main memory more times long than time assigned to each stage. এখানে আমরা ধরে নিই প্রত্যেকটা যে ইউনিট আছে একটা ক্লক সাইকেলের ভিতরে শেষ হবে তার কাজ। এখন কোনো কারণে যদি বেশি লাগে, কোনো একটা ইউনিটের বেশি লাগে, তাহলে কি হবে? তাহলে আমার হলো ক্লকস, আমরা ধরে নিচ্ছি পাইপলাইনিং এর এটা একটা প্রপার্টির মতো যে প্রত্যেকটা ইউনিটকে হলো এক ক্লক সাইকেল টাইম লাগতে হবে, তাহলে সেক্ষেত্রে ক্লক পিরিয়ডটা বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ক্লক পিরিয়ডটা। তাহলে যেমন হচ্ছে ফেচ ইউনিটের ক্ষেত্রে যদি কোন ক্ষেত্রে যেহেতু এখানে একটা ক্যাশ মেমোরি থাকে, কোনো কারণে যদি ক্যাশ মিস হয়ে যায় তাহলে কিন্তু কোন একটা ইনস্ট্রাকশন ফেচ করতে টাইম বেশি লাগবে, সেক্ষেত্রে কিন্তু কি হবে? তাহলে ক্লক পিরিয়ডটা বেড়ে যাবে। So when memory is to be accessed, pipelining cannot improve the performance. যখন মেইন মেমোরি থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে হয় তখন কিন্তু পাইপলাইনিং এই পারফরম্যান্সটা ইমপ্রুভ করতে পারে না। The use of cache memory solves this problem to some extent. এই ক্যাশ মেমোরি হচ্ছে কিছুটা এই প্রবলেমটা সলভ করে। Since cache memory is attached to the processor, fetching from cache memory takes same time as other operations. Then it is possible to divide the processing, fetch and execute an instruction into same duration. তাহলে যে ক্যাশ মেমোরিটা আছে এটা হলো মেইন প্রসেসরের সাথে থাকে, এটা হলো এখান থেকে কোনো কিছু ফেচ করা বা রাইট করা, রিড করা, রাইট করা বা সেম মানে একটা ক্লক সাইকেলে হয়ে যায়।
আর সেক্ষেত্রে হলো ফেচ এবং এক্সিকিউশনের ক্ষেত্রে সেম ডিউরেশন লাগে। এখন যদি ক্যাশ মিস হয় তাহলে কিন্তু সেই জন্য বলছে যে টু সাম এক্সটেন্ট এই সলিউশনটা করে, এই প্রবলেমটা সলভ করে ক্যাশ মেমোরি। পুরোপুরি সলভ করতে পারে না, কারণ ক্যাশ মেমোরিতে সব রাখা সম্ভব না, তাই না? ক্যাশ মিস তো হবে, সেক্ষেত্রে হলো খুব বেশি ইমপ্রুভ হবে না। In the 4-stage pipelining, a processor completes the processing of one instruction in 4 clock cycles, and that means the rate of instruction processing is 4 times better than that of sequential operation. In the 4-stage pipelining, a processor completes the processing of one instruction in 4 clock cycle. That means the rate of instruction processing is 4 times better than that of sequential operation. তাহলে দেখো এই 4-stage পাইপলাইনিং এর টাইম হলো 4টা ইনস্ট্রাকশনকে কি করতে পারে, এর টাইম হলো 4টা ইনস্ট্রাকশনকে কিন্তু 4টা অপারেশন করতে পারে। তাহলে এর সিকোয়েন্সিয়াল হচ্ছে 4 times better. So the potential increase in performance resulting from pipelining is proportional to the number of pipelining stages. সেজন্য হচ্ছে আগেরটা কিন্তু দেখো যখন 2 স্টেজ পাইপলাইনিং ইউজ করছি, তো এর টাইম কিন্তু 2টা অপারেশন হয়, তাই না? এর টাইম 2টা অপারেশন হয় না, তাহলে হলো 2 times better than sequential operation. আর যখন হলো 4টা স্টেজ হচ্ছে, তাহলে 4টা অপারেশনের টাইম হচ্ছে, তাহলে হচ্ছে 4 times better than sequential operation. তাহলে the potential increase in performance resulting from pipelining is proportional to the number of pipelining stages. তার মানে হলো যতগুলো ইনক্রিজ হবে পারফরম্যান্সে, এটা হলো proportional to the number of pipelining stages. তার মানে হলো পারফরম্যান্স ইনক্রিজ বেশি হবে যদি পাইপলাইনিং স্টেজ বেশি হয়। প্রপোর্শনাল তো বোঝায় যে একটা বাড়লে আরেকটা বাড়ে, তাই না? প্রপোর্শনাল মানে কি, একটা বাড়লে আরেকটা বাড়ে। তাহলে পারফরম্যান্স বাড়বে যদি কি হয়, পাইপলাইনিং স্টেজ বেশি হয়। হ্যাঁ, পাইপলাইনিং স্টেজ বাড়ে, কারণ পাইপলাইনিং স্টেজ সংখ্যা বাড়লে পারফরম্যান্স বেড়ে যাবে। কিন্তু কোশ্চেনে আসে যে এটা তোমরা হলো ই করো যে এই কথাটাই তুলে দিতে পারি, দিস সো দ্য potential increase in performance resulting from pipelining is proportional to the number of pipelining stages. এটা তোমরা কি করো, এই উক্তিটাকে ভেরিফাই করো, তখন আবার তোমাকে একটু বুঝাই বলতে হবে। আবার this increase is achieved if there is no interruption occurs in the program execution. আরেকটা কথা হলো যদি কোনো ইন্টারাপশন না হয়। But in practical cases, several kinds of interruption can occur. কিন্তু প্র্যাকটিক্যাল কেসে হলো ভিন্ন ধরনের ইন্টারাপ্ট করতে পারে। There can be many reasons for which one of the pipelining stages may not be able to complete their task in allotted time. সেজন্য অনেক পাইপলাইনিং স্টেজ হতে পারে যে allotted টাইমের মধ্যে শেষ হবে না, এটাকে বলা হয় হ্যাজার্ড। When this kind of situation occurs, pipeline operation is said to have been stalled. তাহলে কি হয়ে যায়, এই ধরনের যখন হয় সিচুয়েশন হয়, পাইপলাইনিং অপারেশন কি হয়, স্টল হয়ে যায়, মানে একটা জায়গায় স্থির হয়ে যায় আর আগাতে পারে না। Any condition that causes pipeline operations to be stalled is called hazard. যে কন্ডিশন কারণে এই যে পাইপলাইন অপারেশন গুলো স্টলড হয়ে যায়, এটাকে বলা হয় হ্যাজার্ড। 3 kinds of hazards can occur. 3 ধরনের হ্যাজার্ড হইতে পারে, একটা হলো ডেটা হ্যাজার্ড, ইনস্ট্রাকশন হ্যাজার্ড আর হলো স্ট্রাকচারাল হ্যাজার্ড। এই 3 ধরনের হ্যাজার্ড হইতে পারে। আমরা হয়তো সবগুলো হ্যাজার্ড দেখবো না, দেখা যাক কয়টা হ্যাজার্ড দেখা যায়। এরপরের এগুলোতে হলো আমরা হ্যাজার্ড নিয়ে আলোচনা করব।
ডেটা হ্যাজার্ড সম্পর্কে execution unit of pipelining are responsible for doing any kind of arithmetic and logical function. Execution unit কি হয় আমরা হলো execution কি করা হয় যে একটা arithmetic বা logical operation করা হয় তাই না তাহলে এটা করার সময় কি লাগবে অপারেন্ড লাগে it assume that all functions need same time but if any function needs more time, that is the data is not ready at the allotted time for writing unit due to lack of data hazard occurs. তাহলে কোনো কারণে যদি এমন হয় যে হলো কোনো একটা ফাংশন যদি বা অপারেশন যদি টাইম বেশি লাগে তাহলে আমার হলো তাহলে এই ডেটাটা রেডি হবে না রেজাল্টটা রেডি হবে না টাইমলি ফর রাইটিং তো এই যে কোনো একটা ফাংশন টাইম বেশি লাগছে ডেটা রেডি হচ্ছে না এটাকে বলা হচ্ছে ডেটা হ্যাজার্ড due to lack of data এটাকে বলা হচ্ছে ডেটা হ্যাজার্ড একটা সিনারিও বলছে এখানে দেখো F1 D1 E1 F2 D2 তার মানে হচ্ছে আচ্ছা দেখো এখানে F1 D1 E1 W1 এগুলো তো হচ্ছে ঠিক মতোই F2 D2 হওয়ার পরে যে এক্সিকিউশন করতে গিয়ে কোন একটা অপারেশন করতে গিয়ে আমার টাইম বেশি লাগছে তার মানে হলো আমার ডেটাটা এখানে রেডি হয় নাই এটা এটা এখানে স্টল হয়ে গেছে তার মানে হলো এখানে আমার টাইম বেশি লাগছে এটার জন্য দেখো পরবর্তী যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো কিন্তু স্টল হয়ে গেছে তার মানে কি এটার এক্সিকিউশন হওয়ার আগে কিন্তু শেষ হওয়ার পর আগ পর্যন্ত পরের ইনস্ট্রাকশন এক্সিকিউশন হচ্ছে না পরেরটা এক্সিকিউশন না হলে মানে এটার ডিকোড শেষ না হলে এটা ডিকোড হতে পারছে না এটা ডিকোড না শেষ হলে এটার পরেরটার ফেচ হতে পারছে না তার মানে হলো সবগুলো কিন্তু
ইনস্ট্রাকশন কিন্তু কোন ইনস্ট্রাকশনে আর কিন্তু এক্সিকিউট হতে পারছে না, মানে পরের স্টেজে যেতে পারছে না। এটাকে বলা হচ্ছে হ্যাজার্ড। এটাকে বলা হচ্ছে ডেটা হ্যাজার্ড, মানে ডেটা রেডি হচ্ছে না। এখানে হলো the instruction unit is supposed to end its task at the end of clock cycle 4, but instead that it took 2 extra clock cycles. So the pipelining is stalled for 2 clock cycles. One important thing is to note about this kind of hazard: the delay of 2 clock cycles remains same for all the successive instructions. এই যে দুটো ক্লক সাইকেলের ডিলে হলো, এটা সাকসেসিভ যে ইনস্ট্রাকশন গুলো আছে সবার জন্য সেম। সো ইন দ্য লং রান there remains no chance to make up the delay. সেজন্য ইন দ্য লং রান এরপরে এটাকে আর কি করা, এই যে দুইটা ক্লক সাইকেল ডিলে হলে এটাকে আর ওভারকাম করা সম্ভব হয় না। So data hazards are those hazards which occurs due to the unavailability of any of the source or destination operand at the expected time in pipelining. তাহলে এখানে যদি সোর্স অথবা ডেস্টিনেশন অপারেন্ট যদি, মানে এটি তো ডেটা, অপারেন্ট হলো তো ডেটা, যদি কোনো একটা নির্দিষ্ট টাইমে এক্সপেক্টেড টাইমে হলে অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে ডেটা হ্যাজার্ড হয়। ইনস্ট্রাকশন হ্যাজার্ড or control hazards are those which occurs due to the delay in the availability of any instruction at the expected time and pipelining get stalled. ইনস্ট্রাকশন হ্যাজার্ড হচ্ছে যদি কোনো একটা ইনস্ট্রাকশন এক্সপেক্টেড টাইমে পাওয়া না যায়, অ্যাভেলেবল না হয়, সেক্ষেত্রে হলো পাইপলাইনিং স্টলড হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন বা কন্ট্রোল হ্যাজার্ড। ইনস্ট্রাকশন হ্যাজার্ডের একটা এক্সাম্পল হচ্ছে as when instruction fetching operation misses the cache. ইনস্ট্রাকশন ফেচিং এর ক্ষেত্রে যদি ক্যাশ মিস হয়ে যায় সেক্ষেত্রে হলো এই ইনস্ট্রাকশন হ্যাজার্ডটা হয়। সেক্ষেত্রে 1 ক্লক সাইকেল হলো ফেচটা শেষ হয় না। It has to access the main memory, so fetch that instruction. So fetch unit needs 3 extra clock cycles. So pipelining is stalled for 3 clock cycles. These extra clock cycle or idle period are called stalls or bubbles. তাহলে এখানে দেখো F2 হচ্ছে একটা ক্লক সাইকেলের শেষের কথা ছিল, এখানে 4টা ক্লক সাইকেল লাগছে, তার মানে 3টা ক্লক সাইকেলের জন্য পাইপলাইনিং স্টল হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে instruction hazard বা control hazard. When a delay occurs due to a situation of the requirements of using the same hardware at the same time by more than one instruction, a hazard is occurred called a structural hazard. When a delay occurs due to a situation of the requirement of using the same hardware at the same time by more than one instruction, a hazard is occurred. যখন হচ্ছে মোর দেন ওয়ান ইনস্ট্রাকশন হলো সেম হার্ডওয়্যার ইউজ করতেছে, সেক্ষেত্রে একটা ডিলে হয়, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। তার মানে হলো যে হার্ডওয়্যার অ্যারেঞ্জমেন্টেই ঝামেলা আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। In most of the cases, this hazard occurs when more than one instruction want to access the memory at the same time. যখন হলো দুইটা ইনস্ট্রাকশন at the same time হলো মেমোরি অ্যাক্সেস করতে চাই, যেমন এটা মোস্ট অফ দি কেসে হয়, এটা এরকম হয়। এটা যখন হয় তখন হলো এই ধরনের হ্যাজার্ড হয়, এটা হলো স্ট্রাকচারাল হ্যাজার্ড। A sample situation is one instruction wants to fetch its source operand while the fetching unit wants to fetch an instruction from the memory at the same time. If same cache is used for data and instruction, then one instruction gets chance and another is delayed or stalled. For this, sometimes processor has two separate caches for data instruction and instruction. এটা হলো এমন একটা কেস হতে পারে যে হচ্ছে একটা ইনস্ট্রাকশন হলো অপারেন্ট সোর্স অপারেন্ট ফেচ করছে, মানে ডিকোড ইউনিটে,
আর হলো আরেকটার ফেচ যখন হচ্ছে তখন হলো সে ইনস্ট্রাকশন ফেচ করতেছে এট দ্য সেম টাইম। ওই সময় হলো তারা হলো ক্যাশ অ্যাক্সেস করতেছে, দুজনেই হলো দুইটা ইউনিট হলো ক্যাশ অ্যাক্সেস করবে। এখন ডেটা আর ইনস্ট্রাকশন যদি একটা ক্যাশে রাখা হয় তাহলে একজন চান্স পাবে আরেকজন হলো স্টল হবে, স্টল হয়ে থাকবে, সেক্ষেত্রে হ্যাজার্ড হবে। সেই জন্য প্রসেসরে সাধারণত দুইটা ক্যাশ থাকে, আলাদা দুইটা ক্যাশ থাকে, এটা হলো ডেটা আর হলো ইনস্ট্রাকশন ক্যাশ। যেমন দেখো একটা ইনস্ট্রাকশন হচ্ছে লোড এক্স আর ওয়ান, আর আর টু ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল লোড এক্স প্লাস আর ওয়ান কমা আর টু। এখানে একটা লোড ইনস্ট্রাকশন আছে, সেটা হলো আর ওয়ানে যে কন্টেন্ট ওটা হচ্ছে একটা মেমোরি লোকেশন, ওই লোকেশন থেকে হলো ডেটা পড়ে নিয়ে এসে আর টু তে রাখতে হবে। Memory access requires one extra clock cycle. For that, this instruction and the next instruction wants to access the register file at the same time for writing, which causes structural hazard. ও আচ্ছা, এটার মানে হচ্ছে লোড এক্স আর ওয়ান মানে হচ্ছে লোড করতে হবে এক্স প্লাস আর ওয়ান, তার মানে হলো আর ওয়ান এর কন্টেন্টের সাথে এই যে এক্স আছে, এক্সটা যোগ হয়ে যে যে ভ্যালুটা হবে এটা হলো একটা মেমোরি লোকেশন। তারপরে এখানে হলো আগে হলো কি করতে হবে, তার মানে এখানে হলো একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন যখন কি হবে আগে এটাকে অ্যারিথমেটিক একটা অপারেশন করে তারপর হলো ডেটাটা ফেচ করে নিয়ে আসতে হবে। তার মানে হলো এটার এক্সিকিউশন ফেচে গিয়ে হলো আবার কি করতে হবে, আবার হলো এই মেমোরি অ্যাক্সেস করতে হবে। এটার এক্সিকিউশনে গিয়ে কিন্তু আমার মেমোরি অ্যাক্সেস করতে হচ্ছে। সেই জন্য হলো এই টাইপের যে ইনস্ট্রাকশন গুলো আছে সেক্ষেত্রে সাধারণত এই ধরনের স্ট্রাকচারাল হ্যাজার্ড হয়, যে এক্সিকিউশনে গিয়ে যেহেতু এক্সিকিউশনে গিয়েও হলো মেমোরি অ্যাক্সেস করতে হচ্ছে যে ধরনের ইনস্ট্রাকশনে, ওই ধরনের ইনস্ট্রাকশন ক্ষেত্রে সাধারণত এই স্ট্রাকচারাল হ্যাজার্ড গুলো হয়। স্যার লোডের ওইটা আসলে কি হচ্ছে স্যার, ওটা বুঝে নাই। হ্যাঁ, স্যার লোড ওইটা আসলে বুঝে নাই, লোড এক্স আর ওয়ান। লোড এক্স আর ওয়ান হচ্ছে মানে আর ওয়ান এর কন্টেন্টের সাথে এক্স এখানে একটা ভ্যালু থাকবে, এই ভ্যালুর সাথে আর ওয়ান যোগ হয়ে যে ভ্যালুটা হবে ওটা হলো মেমোরি থেকে পড়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আর ওয়ানে রাখতে হবে, আর টু তে রাখতে হবে। তার মানে এটার এক্সিকিউশনে গিয়ে হলো আমার হচ্ছে যেহেতু এখানে একটা অ্যারিথমেটিক অপারেশন আছে, অ্যারিথমেটিক অপারেশন তো অবশ্যই এক্সিকিউশন ফেজে হবে, তাই অ্যারিথমেটিক একটা অপারেশন করে তারপর হচ্ছে একটা ভ্যালু মেমোরি থেকে অ্যাক্সেস করে পড়ে নিয়ে এসে তারপর আর টু তে রাখতে হবে, তাই না? কি বলছি, মেমোরি অ্যাক্সেস রিকোয়ার্স ওয়ান এক্সট্রা ক্লক সাইকেল। মেমোরি ইউনিট অ্যাক্সেস করতে গেলে তোমার এক্সট্রা ক্লক সাইকেল লাগবে।
for that this instruction and the next instruction wants to access the register file at the same time for writing, which causes a structural hazard. আচ্ছা, এখানে বলছে যে এটা কেন হ্যাজার্ড হবে, কারণ কি দেখো এখানে এখানে হলো এক্সিকিউশন ইউনিট, এটার যখন এক্সিকিউশন ইউনিটে কি হবে যে একটা ভ্যালুকে r2 তে লোড করতে হবে। আবার যদি এর এর পরের ইনস্ট্রাকশন যেটা যেটা হলো ডিকোড হচ্ছে, যখন এটা এক্সিকিউশন হচ্ছে আর এটা ডিকোড হচ্ছে, যদি এই টাইপের আরেকটা ইনস্ট্রাকশন থাকে এরপরে পরের ইনস্ট্রাকশন সেটা কিন্তু রেজিস্টার ফাইলে যদি কোনো একটা রেজিস্টারে কোনো একটা ভ্যালু রাখতে হয় ডিকোডে গিয়ে, সেও কিন্তু রেজিস্টার ফাইল যদি আমরা ওই মাল্টিবাস স্ট্রাকচার যদি মাল্টিবাস অর্গানাইজেশন যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এরপরে ইনস্ট্রাকশনে কিন্তু রেজিস্টার ফাইল অ্যাক্সেস করতে পারে। আর এখানে হলো এক্সিকিউশনে কিন্তু সাধারণত রেজিস্টার ফাইল অ্যাক্সেস করার কথা না, কিন্তু এখানে কিন্তু করতে হচ্ছে। তাহলে দুইটা ইনস্ট্রাকশন যদি এর টাইম, এটা তো একটা মেমোরি, এটা তো একটা হার্ডওয়্যার, দুটা ডিফারেন্ট ইউনিট হলো এর টাইম হলো রেজিস্টার ফাইল অ্যাক্সেস করতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা স্ট্রাকচারাল হ্যাজার্ড। It causes the next instruction i3 stalled by 1 clock cycle. সেক্ষেত্রে হলো এরপরের যেটা consecutive যে পরের ইনস্ট্রাকশনটা এটা কিন্তু স্টল হবে 1 clock cycle. It occurs because one hardware register file cannot handle two operation at once. রেজিস্টার ফাইলে এট এ টাইম দুটো অপারেশন করতে পারবে না, মানে এট এ টাইম হলো রেজিস্টার ফাইলে কিন্তু একটা ইনপুট ছিল, মনে আছে তোমাদের মাল্টিবাস অর্গানাইজেশনে কি রেজিস্টার ফাইলে একটা ইনপুট ছিল আর দুটো আউটপুট ছিল, দেখছিলা? মনে আছে তোমাদের না ভুলে গেছো? ভুলে গেছি স্যার। রেজিস্টার ফাইলে হলো সি নাম্বার বাস থেকে হলো ইনপুট ছিল আর এ আর বি দুইটা বাসে হলো আউটপুট যাইতো, তাই না রেজিস্টার ফাইল থেকে? তার মানে এর টাইম হলো দুইটা ইনপুট যেতে পারবে না রেজিস্টার ফাইলে, সেই জন্য এই হ্যাজার্ডটা হবে। এখানে দেখো এই L2 সরি I2 লোড, এটা হলো লোড ইনস্ট্রাকশন। এটা যখন লোড করবে এক্সিকিউশন করার পর, বললাম না এক্সিকিউশন করার পরে আবার একটা মেমোরি অপারেশন আছে, যেটা হলো মেমোরি অপারেশন করতে হবে। মেমোরি অপারেশন করার যখন মেমোরি অপারেশন করবে তখন আরেকটা ইনস্ট্রাকশন কি সেম আরেকটা ইনস্ট্রাকশন যদি এখানে হয়, আরেকটা ইনস্ট্রাকশন যদি হয়, এটা এক্সিকিউশন হচ্ছে। এক্সিকিউশন করার পরে সে কি করবে, রাইট ইউনিট আসবে না, এরপরে তার রাইট ইউনিট আসবে, তার রাইটটা কিন্তু ডিলে হবে, কারণ হচ্ছে কি এই সময় হচ্ছে ইনস্ট্রাকশন 2 এর মেমোরি থেকে অ্যাক্সেস করার পরে সে কিন্তু রাইট করবে, রেজিস্টার ফাইল রাইট করবে না। মেমোরি অপারেশনের সময় ঠিক আছে, মেমোরি অপারেশনের সময় E3 এক্সিকিউশন হচ্ছে, কিন্তু E3 এক্সিকিউশনের পরে কি রাইট তো করবে, কিন্তু ওই সময় সে রাইট করতে পারতেছে না, কারণ কি I2 মেমোরি ফাংশনের পরে সে রাইট করতেছে, এর টাইম তো দুটা ইনস্ট্রাকশন রাইট করতে পারবে না রেজিস্টার ফাইলে, সেই জন্য এই ডিলেটা হচ্ছে 1 ক্লক সাইকেল। বুঝতে পারছো? এটা মনে হয় তোমরা বুঝতে পারো নাই, আমার মনে হয় বুঝতে পারছো এটা? এটা কি বুঝতে পারছো? স্যার আর একটু বলেন স্যার। ধরো হচ্ছে I2 লোড, এই যে লোড যেটা লোড এক্স R1 R2 যেটা দেখলা, এই ইনস্ট্রাকশনটিকে তোমার E2 হওয়ার পরে ওই যে x প্লাস R1 এটা করলো, করার পরে কি এখন কি মেমোরি অ্যাক্সেস আছে না এখানে, ওই যে যোগফল যে ভ্যালুটা আসলো ওটা কিন্তু একটা মেমোরি লোকেশন, ওখান থেকে কিছু পরে নিয়ে আসতে হবে, পরে নিয়ে এসে R2 তে রাইট করতে হবে, তাই না? জি স্যার।
মেমোরি থেকে অ্যাক্সেস করে ওই ভ্যালুটাকে মেমোরি অ্যাক্সেস করে ওটা কোথায় রাখতে হবে, R2 তে রাখতে হবে না? তাহলে মেমোরি অ্যাক্সেস হলো M2, ধর একটা হলো আরেকটা ইউনিট বা এখানে আরেকটা অপারেশন M2, M2 দ্বারা বোঝাচ্ছে এখানে মেমোরি অ্যাক্সেস হচ্ছে। তাহলে এই সময় মেমোরি অ্যাক্সেস হচ্ছে, মেমোরি অ্যাক্সেস হওয়ার পরে তো রাইট হবে, তাই না? এরপর তো W2 হবে। আচ্ছা, মেমোরি অ্যাক্সেস হচ্ছে, এই সময় কি হলো, যখন মেমোরি অ্যাক্সেস হচ্ছে ওই সময় E3 হচ্ছে। E3 হওয়ার পর তারপর পরের ক্লক সাইকেল কি হওয়ার কথা? রাইট হবে 3 নম্বর ইনস্ট্রাকশনের যে রেজাল্টটা রাইট করার কথা, জি স্যার কিন্তু ওই সময় আবার কি 2 নম্বর ইনস্ট্রাকশনের রাইটটা হচ্ছে। তার মানে কি ওই রাইটটা সময় তো 1 রাইট হচ্ছে হয়ে যাচ্ছে। কারণ কি 1 সাইকেল পরে হচ্ছে যদি এই সময় W3 করতে যায় তাহলে ঝামেলা কোথায় হবে? দুইজনেই রেজিস্টার ফাইলে, সাধারণত রেজাল্ট গুলো কোথায় রাখা হয়? রেজিস্টার ফাইলে রাখা হয় না? সাধারণত রেজাল্ট গুলো কোথায় রাইট করা হয়? সাধারণত আমাদের ইনস্ট্রাকশন গুলো কি থাকে? add R1 R2, তার মানে হলো সাধারণত রেজাল্ট গুলো রেজিস্টার, ধরো এরপরের ইনস্ট্রাকশনটা I3 ও তোমার হচ্ছে এই রেজিস্টার ফাইলে রাইট করবে রেজাল্টটা। রেজিস্টার ফাইলের অন্য আরেকটা মনে করো হচ্ছে তোমার হচ্ছে রেজিস্টার, কিন্তু ওটা রেজিস্টার ফাইলের ভিতরে একটা, তাই না? রেজিস্টার ফাইলের ভিতরেই তো। তাহলে এট এ টাইম দুটো রাইট করতে গেলে কি হবে? রেজিস্টার ফাইলে তো একটা ইনপুট আছে, যদি তোমরা হলো মাল্টিবাস চিন্তা করবা, সিঙ্গেল বাসের ক্ষেত্রেও তো সম্ভব না। এটা আমি দুইটা রেজিস্টারে রাইট করা পসিবল না, আর মাল্টিবাসের ক্ষেত্রেও পসিবল না, কারণ ওখানে হচ্ছে একটা রেজিস্টার ফাইলে একটা ইনপুট ছিল, এট টাইম দুইটা আউটপুট ছিল, কিন্তু এট টাইম একটা ইনপুট ছিল। তাহলে এখানে হলো রাইটটা হলো 1 ক্লক সাইকেল ডিলে হয়ে যাচ্ছে। I3 ইনস্ট্রাকশনের রাইটটা 1 ক্লক সাইকেল ডিলে হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ডের কারণে। কারণ এর টাইম হলো দুইটা ইনস্ট্রাকশন সেম হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে যাচ্ছে সেম টাইমে, সেই জন্য একটাকে ডিলে করানো হচ্ছে, I3 কে ডিলে করানো হচ্ছে 1 ক্লক সাইকেল। 1 ক্লক সাইকেলের জন্য পাইপলাইনটা স্টল হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। এখানে বলছে ইফ দ্য রেজিস্টার ফাইল উড হ্যাভ মোর দেন ওয়ান ইনপুট পোর্টস, যদি রেজিস্টার ফাইলে মোর দেন একটা ইনপুটের চেয়ে আরো বেশি ইনপুট পোর্ট থাকতো, তাহলে এই ধরনের ডিলেটা হতো না। তাহলে টু সিমুলটেনিয়াস অ্যাক্সেস উড বি পসিবল, দুইটা সিমুলটেনিয়াস অ্যাক্সেস পসিবল ছিল, সেক্ষেত্রে পাইপলাইনটা ইনস্টল হতো না, আর এই স্ট্রাকচারাল হ্যাজার্ডও হতো না। This is the only way to avoid structural hazard, that is to provide necessary resources. তাহলে স্ট্রাকচারাল হ্যাজার্ড দূর করার জন্য তোমার হলো হার্ডওয়্যারে চেঞ্জ করতে হবে, এক কথায় তোমার নেসেসারি রিসোর্স তোমাকে দিতে হবে। Now in the figure I4 is delayed because I3 is already using memory at the same time, so at the time I4 can access the memory. For the same reason I5 is installed by 1 clock cycle. এভাবে হলো পরের ইনস্ট্রাকশন গুলো হলো ডিলে হবে। এটা তোমাদের জ্যাকির বইয়ের চ্যাপ্টার 8 এ আছে, তোমরা একটু বইটাও একটু দেখে নিও, বুঝছো? বইটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। পাইপলাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটাতে কিন্তু কোশ্চেন থাকবে, অবশ্যই থাকবে, পাইপলাইন থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের আগামীকালও ক্লাস নিব। সিআর আসো নাকি? জি স্যার। আগামীকাল ক্লাসটা কয়টা নেওয়া যায়? স্যার আগামীকালকে স্যার 2টার পরে হলে স্যার ভালো হয় স্যার।